নমস্কার, আমার পায়ে পায়ে কলকাতা চ্যানেলে আজ আমরা কিন্তু কোথাও বেড়াতে যাইনি। আমরা বসে আছি চার দেওয়ালের মধ্যে, কিন্তু আমরা আজ চার দেওয়ালের মধ্যে থেকেই চলে যাব মাঠে, ফুটবল মাঠে। আমি আমার কর্মসূত্রে আমার কলিগ হিসেবে পাওয়ার সৌভাগ্য লাভ করেছি ভারতের ফুটবলার শুভাশিস রায়চৌধুরীকে। আজকে বেশি কথা আমি হয়তো বলবো না, আমি একটু ধুয়ো ধরিয়ে দেবো। আমার সঙ্গে আজ কথা বলতে এসেছে শুভাশিস রায়চৌধুরী। হ্যাঁ শুভাশিস, তোমার সঙ্গে তো আমার কাজের সূত্রে আলাপ। আমি তারপরে আস্তে আস্তে কিছুটা জানতে পেরেছি। শুভাশিসের সঙ্গে আমার সাম্প্রতিক গল্প হচ্ছিল। ও একটা বিশাল অ্যাচিভমেন্ট করেছে। ও ইন্ডিয়ান লেজেন্ডস ভার্সেস ব্রাজিল অলস্টারের সঙ্গে খেলে এসছে, এবং সেখানে আমাদের ছোটবেলাকার দেখা স্বপ্ন যারা রিভালডো, রোনাল্ডিনিও, এদের সঙ্গে গিয়েও ম্যাচ খেলেছে, এবং রিভালডো, রোনাল্ডিনোর দুটো অসাধারণ সেভও করেছে। বিশেষ করে রিভালডোর যে ফ্রি কিকের সেভটাও করেছে, সেটা অবিশ্বাস্য। এবং ওর জন্যই ফার্স্ট হাফে ইন্ডিয়া কোনো গোল পায়নি। সেকেন্ড হাফে যাই হোক ইন্ডিয়া 2-1 হেরে যায়, কিন্তু ফার্স্ট হাফটা আটকে রেখেছিল একা প্রহরী হয়ে শুভাশিস। তো শুভাশিসের কাছে আমরা আজকে জানবো ওর ছোটবেলা থেকে কিভাবে বেড়ে ওঠা, ফুটবল খেলা এবং ওর সমস্ত রকম অভিজ্ঞতা। শুভাশিস, তুমি তোমার বাড়ি কোথায় আগে বল? আমি বাগুয়াটির ছেলে। হ্যাঁ, কলকাতাতে। তোমার ফুটবল খেলা শুরু, তোমার পড়াশোনা? হ্যাঁ, ফুটবল খেলা শুরু মানে কিরকম বলবো, আমি এটা দিয়ে বলছি কিরকমভাবে আমার ফুটবল কেরিয়ার স্টার্ট হয়েছে। আমি প্রথমে একটা জায়গায় কাজ করতাম, তার পাশে একটা স্কুল ছিল। তো স্কুলে একটা গোলকিপার আসেন, তো আমাকে নিয়ে গেছিল। এবার আমি নিয়ে গেছি ওখানে, ওদের খেলেছি, খেলে বেস্ট গোলকিপার হয়ে গেছি। তখন কত ছোট তুমি? তখন কত হবে, 12-13। তো ওদের স্কুলে খেলা শুরু করলাম, খেললাম, বেস্ট গোলকিপার হলাম। তারপরে পাড়ার লোকজন বললো যে, বা স্কুলের স্যাররাও বললো যে তোর মধ্যে কোয়ালিটি আছে, তুই চেষ্টা করতে পারিস। শুরু করলাম, খেলা শুরু করলাম। প্রথমে শুরু করেছিলাম তো স্ট্রাইকার, বাট তারপরে না বুঝতে পারলাম হতো। তারপরে গোলকিপার শুরু করলাম। ওই যে জার্নিটা শুরু হলো, করতে করতে সাইতে গেলাম, সাইতে চান্স পেয়ে গেলাম। তারপরে সাইট থেকে চলে গেলাম টাটা ফুটবল একাডেমিতে। এটা কত সাল? না, সাইতে যাওয়ার আগে অনেক বছর আগে কথা বলতে পারবো। আমি 98-এর কথা বলছি। তোমার জন্ম তো 1986 সালে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, আমি 98-এর কথা 98-এর কথা বলছি। 12 বছর বয়স তখন। হ্যাঁ, যখন ওরকম হবে, মানে তখন টালিগঞ্জে একটা গোলকিপার দরকার ছিল। আর আমি সুব্রত কাপ খেলে এসেছিলাম। তো ওই সুব্রত কাপ খেলার পরে বেস্ট গোলকিপার হয়েছিলাম, ওখানে ভালো খেলেছিলাম, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সব হয়েছিলাম। তো অমল দত্ত তখন আমাকে নিয়ে গেছিল টালিগঞ্জে অ্যাজ এ 4 গোলকিপার হিসাবে। তো যখন নিয়ে গেল অমল দত্ত, আমি বড় বড় প্লেয়ারদের দেখলাম। আমার তো মানে তখনকার দিনে আমার হেমন্ত ডোরাকে আমি দেখতাম, বেশ ভালো লাগতো, খেলতো না। তো ওই যে শুরু করলাম, টালিগঞ্জে গেলাম। টালিগঞ্জে গিয়ে আমি 8-9 মাস ছিলাম, আর ওর মধ্যে সাইডে ছিলাম, সাইডে চান্স পেয়ে গেছিলাম। তো ওইখান থেকে টালিগঞ্জ আবার অমল দত্ত বললো, তুই বাচ্চা ছেলে একদম, তুই এখন এক কাজ কর, তুই টাটা ফুটবল একাডেমি চলে যা। আর কিছু প্লেয়ার ছিল যারা, তারা আবার করতো, মানে সাপোর্ট করেছিল যে তুই টাটা ফুটবল একাডেমি যা, এখানে বড় ক্লাব, তো ওইগুলো তোকে অত পাত্তা দেবে না। তো আমি আবার টাটাতে চলে গেলাম। টাটাতে গিয়ে চান্স পেলাম। ওখান থেকে যত আন্ডার 16 ইন্ডিয়া এই সব খেলা শুরু করলাম। মানে আমি একটা শর্টে বলছি যেটা কিরম ভাবে আমার জায়গা পেয়েছি। তো এই করতে করতে মানে টিএফএতে গেলাম। টিএফএতে 3 বছর ছিলাম। আমার সিনিয়রে ছিল ওই মালসুমা তুলুঙ্গা, রহিম নবী, আমজাদ, এগুলো আমার সিনিয়র ছিল। আর আমার ব্যাচে ছিল সুব্রত পাল, আমি, এরা সব আমরা একটা ব্যাচ, দেবব্রত রয়। তো ওইখানে গেলাম। ওখান থেকে মানে খুব হার্ড ওয়ার্ক করে ইন্ডিয়া টিমে ঢুকলাম, আন্ডার 16। হ্যাঁ, 16 ইন্ডিয়া টিমে ঢুকলাম। ওখান থেকে খেলতে খেলতে দুবাই চলে গেলাম। দুবাই থেকে তারপরে ওই কন্টিনিউ হতে হতে তখন 2004-এ আমাদের পাস আউট ফ্রম টিএফএ। তো টিএফএতে যখন পাস আউট হই, তখন আমি পাকিস্তানে খেলতে গেছিলাম 2004-এ পাকিস্তান খেলতে গেছিলাম। 3 বা 4 হবে, সাব গেমস এরকম কিছু খেলতে গেছিলাম। তো আমি আর গুরপ্রীত বলে একটা ছেলে ছিল, গুরপ্রীত একটা স্টপার ছিল, একটা স্টপার। তো আমরা দুজনে খুব ভালো খেলেছিলাম। রাত্রিবেলা ফাইনাল খেলেছিলাম পাকিস্তানের এগেনস্টে। তো যখনই আমি কলকাতায় এসেছি, তো আমাকে ইস্টবেঙ্গল ধরে, আগে তো জোর জবরদস্তি করে সাইন করানো হতো। আগে তো এরকম হতো। তো আমাকে ইস্টবেঙ্গল সাইন করেছিল। তো ইস্টবেঙ্গল সাইন করার পরে ইস্টবেঙ্গলে ছিলাম 1 বছর। তারপরে ইস্টবেঙ্গলে তখন তুমি কলকাতা লিগ খেলেছো? কলকাতা লিগ খেলেছি আমি। 9টা থেকে 10টা ম্যাচ খেলেছি কলকাতা লিগ। তখন একজন জুনিয়র ছিলাম বলে অতটা মানে ওই যাই যেরকম হয় যে প্রেশার নিতে পারবে না ইস্টবেঙ্গল, মোহনবাগান বা সামথিং। তখন সলমান মুখার্জি এন্ড তখন কোচ কে ছিল ইস্টবেঙ্গলের? সুভাষ ভৌমিক ছিল। হ্যাঁ, তখন জাস্ট আসিয়ানা কাপ চ্যাম্পিয়ন এসেছে। তো ওই করতে তারপরে ইস্টবেঙ্গলে সাইন করলাম। 2004 হবে।
তারপরে চলে গেলাম মাহিন্দ্রাতে। তো মাহিন্দ্রা গেলাম, তখন মাহিন্দ্রাতে গিয়ে ফার্স্ট বছর আমি ভাবলাম সন্দীপ নন্দী আছে, ওনার কাছ থেকে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারবো। আমি জানি জাস্ট যাই, কেন কি এখনকার ছেলে যেরকম গিয়ে খেলতে চায় একদম রাইট, বাট ওটা পসিবল না। তোমাকে টাইম দিতে হবে নিজের জন্য, তোমাকে এক্সপিরিয়েন্স, দিনে দিনে তোমার এক্সপিরিয়েন্স হবে না। তুমি যত মিস্টেক করবে, যত করবে, তাতে গিয়ে এক্সপিরিয়েন্স বলে। আমার মতে তুমি জেতার থেকে লাইফে মাঝে মাঝে হারাটাও ভালো, সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। জিতে গেলে কম শিখতে পারবে, হেরে গেলে অনেক কিছু শিখতে পারবে। ওখানে গেলাম, আমি তো ভেবেছিলাম সন্দীপ নন্দীর কাছে গিয়ে অনেক কিছু শিখবো, বা শিখেছি, অনেক কিছু শিখেছি। তো এখানে গেলাম, কপাল যে তুমি যে হার্ড ওয়ার্ক করো তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি জানি সন্দীপ নন্দী আছে, আমি কোনো চান্স ম্যাচ পাবো না, তো আমি হার্ড ওয়ার্ক করবো আর শিখবো। তো প্রচুর হার্ড ওয়ার্ক করতাম। ফার্স্ট ম্যাচ মোহনবাগান ভার্সেস আই লিগের মাহিন্দ্রা। আর মাহিন্দ্রা টিম তখন খুব ভালো ছিল, ব্যারাটো, ইয়াকুবু, মহেশ দাওলি, দীপক মন্ডল, সুকুমার সিং, হ্যাঁ বেশ ভালো ছিল। বলে সন্দীপ নন্দী আর আমি ছিলাম। ওখান থেকে সন্দীপ নন্দী ফার্স্ট ম্যাচে হাতের এখানটা ও চির খেয়ে যায়। তো এবার আমার ফার্স্ট, তখন আমি 19 বছরের ছেলে, এরকম কিছু হবে হয়তো 18-19 বছর বয়স। 19 বছরের ছেলে ডেরিক পেরা কোচ ছিল, তা উনি খুব জুনিয়রদের ভালোবাসতো, তা আমাকে ফার্স্ট চান্স দিয়েছে। ফার্স্ট ম্যাচ ডেমপোর সঙ্গে, ডেমপোর মাঠে, তখন রাতে খেলা হতো, আর আমার লাইফে প্রথম। তো প্রথম ম্যাচটা খুব ঘাবড়ে গেছিলাম যে প্রথমে 3 গোল খেয়ে গেছি আমরা, আমার মিস্টেক না, বাট 3 গোল খেয়ে গেছি, আলটিমেটলি হ্যাট্রিক করেছিল। তখন ডেমপোরও খুব ভালো টিম ছিল। তারপর সেকেন্ড হাফে আমরা ঘুরে গিয়ে দাঁড়ালাম, 4 গোল মেরে দিলাম। ব্যারাটো 2টো গোল করে দিল, স্টিভেন ডাইজ একটা, মানে আর একটা ভেঙ্কটেশ করে দিলাম। তো ওই টার্নিং পয়েন্ট আমি ঢুকলাম, 5টা ম্যাচ পর পর খেলতে থাকলাম। সন্দীপ নন্দী আবার ফিট হলো, আবার ওর ঘাড়ে লাগলো, এএফসি কাপ খেলতে গেলাম। এই করতে করতে তারপরে আবার চলে গেলাম হচ্ছে, মানে 5 বছর হয়ে গেল আমার মাহিন্দ্রাতে। না, তারপরে তো তুমি ডুরান্ড কাপও জিতলে। তারপরে আমি সব জিতেছি, মানে আমি মাহিন্দ্রাতে আই লিগ জিতেছি, ফেডারেশন কাপ, এবং ডুরান্ডে বোধহয় মানে তুমি গোলকিপার ছিলে বলেই ওই জায়গাটা সেমিফাইনাল আর ফাইনালে। মানে আই লিগ জিতে, আমি আই লিগ আমার খেলে যেতাম। আমি যখন সন্দীপ নন্দী মানে জাস্ট হাতে লেগেছিল বলে আর ওই বছরটা করতে পারিনি, পুরো খেললাম, আই লিগ জিতে গেলাম, ফেডারেশন কাপ জিতলাম, আইপিএল জিতলাম, ডুরান্ড কাপ জিতলাম। এগুলো কোন কোন ক্লাব থেকে জিতলে সেটা বল। মাহিন্দ্রা থেকেও জিতেছি, ডেমপোর থেকেও জিতেছি, মানে 5 বছর আমি মাহিন্দ্রাতে জিতেছি, মানে একবার আই লিগ, 2বার ফেডারেশন কাপ, 3বার আইপিএল আর ডুরান্ড কাপ। তো তারপরে 5 বছর মাহিন্দ্রাতে, 5 বছর ডেমপোতে হয়ে গেল। তারপরে আমি চলে এলাম, তখন প্যারালালি তোমার তো ইন্ডিয়া টিমের খেলাও চলছে, তখন ওর মধ্যখান থেকে আন্ডার 20, হ্যাঁ ওর মধ্যখান থেকে আন্ডার ক্যাম্পে যাই। আবার যখন ছুটি হয় তখন তো এরকমই হতো না, তখন তো 12 মাসের ক্যাম্প ছিল। এখন তো জানি না কি ফুটবলটা নিয়ে কি হচ্ছে, জানি না আমি। এখন তো আমি সে ব্যাপারে আসবো, তোমাকে আমি তোমার মতামত জিজ্ঞাসা করবো। তখন তো 12 মাসের খেলা ছিল, মানে 11 মাসের খেলা ছিল, আর 1 মাস তোমাকে ছুটি দেবে। সেই 1 মাসের জন্য তোমার ইন্ডিয়া টিম মধ্যখানে চলে যেতে হবে, ছুটি পেতাম না, মানে সারা বছরই খেলা ছিল। এখন তো খেলা অনেক কমে গেছে, তার জন্য ফুটবল মানটাও অনেক নেমে গেছে। তো ওই হলো, ডেমপোতে থাকলাম। ডেমপো তারপরে এই 2014-তে তোমার আইএসএল শুরু হলো, 5 বছর। তখন আমাকে আইএসএল এ ড্রাফটে গেলাম, ড্রাফটে আমাকে এটিকে তুললো। তখন এটিকে তো তুমি প্রচুর ম্যাচ খেলেছো। হ্যাঁ, এটিকেতে যখন আমাকে তুললো, এটিকেতে এলাম, হাওয়াস ছিল, আমরা বাইরের ক্যাম্প করলাম। ফার্স্ট টাইম জানতে পারলাম যে প্রফেশনাল ফুটবলটা কাকে বলে। মানে তখন এই ক্লাব ফুটবল, মানে আমাদের এভাবে আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, চার্চিল, ডেম্পো নিয়ে খেলতাম, আইএসএল তো একটা সম্পূর্ণ অন্যরকম হাওয়া নিয়ে এলো। মানে যখন আমি ফার্স্ট আমরা যখন দেখি, পুরো মানে ডিফারেন্ট, মানে প্রফেশনাল লাইফটা তো পুরো ডিফারেন্ট। খাওয়া দাওয়া, তখন তো জানতে পারলাম যে খাওয়া দাওয়া কাকে বলে, এত সুন্দর মাঠ, এত সুন্দর ড্রেসিং রুম, মানে কিন্তু সেই একই মাঠ তো, সেই তো যুবভারতীতেই খেলা হচ্ছে। তখন তো আই লিগে 10 বছর আমি তো, মানে এখনকার ছেলেরা ভেরি লাকি, মানে সুন্দর মাঠ পাচ্ছে। না, মাঠটা তো একই, এবং তুমি মেনটেন করছো কিভাবে তারও ডিপেন্ড। হ্যাঁ, মাঠে আগে তো মেনটেন হতো না। তো মাঠে তো আমরা মানে জাস্ট 2টো মাঠ ছিল, মানে একটা হচ্ছে ফাতোটা গোয়াতে, হ্যাঁ, এন্ড সেকেন্ড হচ্ছে সল্টলেক যুবভারতী। বাট তাও মাঝে মাঝে রোল হতো, মাঝে মাঝে রোল হতো না। উপর দিয়ে যারা দর্শক দেখতো তারা হয়তো ভাবতো খুব ভালো মাঠ ছিল, বাট সত্যি কথা বলতে মাঠের ভিতরে কাদা থাকলে, উঁচু নিচু থাকতো, এ থাকতো, অতটা ভালো ছিল না, ঠিকঠাক ছিল। আর এই 2টো মাটি ছিল, তার সারা তো আমরা বাজে মাঠেই খেলে এসেছি। মানে যখন আমরা কেরালাতে খেলি, ওই লাল মাটি, কোনো ঘাস নেই, কিছু নেই, হাত ছিলি আছে। বাট এখন নাও তো এভরিওয়্যার, সব জায়গায় তোমার ভালো, আইএসএল তো সব জায়গায় ভালো মাঠ, আই লিগও সব জায়গায় ভালো করে দিয়েছে। এখন আইএসএলটা আসার পরে এইগুলো চেঞ্জ হয়েছে, কিছু কিছু জিনিস খারাপ হয়েছে, কিছু কিছু জিনিস ভালো হয়েছে। মানে এটিকেতে এলাম, চ্যাম্পিয়ন হয়ে গেলাম। এত সুন্দরভাবে বলছো, কিন্তু তোমার তো এটিকেতে প্রথমবার যখন এলে, তখন যে তুমি কোপ আপ করলে কি করে বিষয়টার সঙ্গে? আগে তুমি একটা জায়গা থেকে তৈরি উঠে এসেছো, এবার 10 বছর খেলা হয়ে গেছে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তার মধ্যে ইন্ডিয়া টিমে ছিলাম,
ইন্ডিয়া টিমে এদিক ওদিক করে খেলা না হচ্ছে। এখানে তুমি যখন খেলা শুরু করলে তখন বিদেশি প্লেয়ার না, যেমন ফিকরু তখন ছিল তোমাদের সঙ্গে, হ্যাঁ তখন সেই জায়গা থেকে এসে ওদের মেন্টালিটির সঙ্গে তোমাদের মেন্টালিটি মেলানো, হ্যাঁ সেটা তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। যখন ফার্স্ট আমি এটিকে হয়ে যখন স্পেনে যাই, আমাদের 40 দিনের ক্যাম্প হতো, 40 দিনের ক্যাম্প হয়েছে। তখন আমাদের খাওয়া দাওয়াটাও যেটা ইম্পর্টেন্ট আমরা সেটাও জানতাম না। মানে ডায়েট বলতে চাইছো? হ্যাঁ ডায়েট বলতে গিয়ে মানে তোমার খাওয়া দাওয়া খাবে পেট ভরে, বাট ওই মশলা চিকেন কারি বাটার চিকেন এইসব না, কিন্তু তুমি ওখানে মাছ খাবে, অবভিয়াসলি খাবে ভাসছে জলের মধ্যে, মানে কিচ্ছু না, জলের মধ্যে মাছটা সিদ্ধ হয়ে ভাসছে। ওরা বিফ বেশিরভাগ খেতো, বাট বিফটা আমি খেতাম না, চিকেনটা খুব কম পাওয়া যেত, বিফও থাকতো জলের মধ্যে ভাসছে, ওইটাই তোমাকে তুলে খেতে হবে, মানে নো নুন নাথিং। অ্যান্ড ভেজিটেবল থাকতো, ফুডস থাকতো, মাঝে মাঝে মানে পাস্তা দিত, বাট আমার মনে পড়ছে না, আর মাঝে মাঝে রাইস দিত। আর তোমাকে যা খেতে হবে ভেজিটেবল আর এইসবই খেতে হবে যা আছে ওদের খাওয়া, মানে যেগুলো ইউরোপিয়ানরা খায়। তো যখন হয়ে গেলে এখন তোমার রোনাল্ডোর বডি দেখছে, বাট আমরা খাওয়ার পরে 40 দিনে আমরা খেয়ে আমাদেরও রোনাল্ডোর মতনই বডি হয়ে গেছিল। বাট আমরা তো ওখানে এই যে এখন তুমি এখানকার কলকাতার মাঠে যেরকম ট্রেনিং হয় এখনকার ক্লাবে, আর আইএসএল এ আসার পর যে ট্রেনিং গুলো শুরু হয়েছিল বা যে ইকুইপমেন্টস গুলো আসতো বা তোমাদের ফিটনেস ট্রেনার যারা আসতো, তাদেরও একটা বড় নিশ্চয়ই ডিফারেন্স ছিল। হ্যাঁ অনেক কিছু। যখন ফার্স্ট আমাদের ট্রেনিং স্টার্ট হচ্ছে, আমি ফার্স্ট আমার মনে আছে বর্জা ফার্নান্ডেজ যে রিয়াল মাদ্রিদে ছিল, বর্জা, ও ফার্স্ট আমাদের একটা ট্রেনিং হয়েছিল, 4টি কোণ বসানো থাকবে আর 5টা প্লেয়ার থাকবে, জাস্ট পাস অ্যান্ড মুভ করে রাউন্ড করে হবে। তা বর্জা যখন আমাকে পাস করেছিলাম, রিসিভ করেছিলাম, মানে আমার গ্রোয়িংসটা পুরো মানে কি বলবো তোমাকে, ঝনঝন করে হিলি দিয়েছিল। আমি তখন অন্যদের দিকে তাকাচ্ছি, অন্য মামার দিকে তাকাচ্ছি, আমি পাসটা কি এইটা কি পাস, মানে এরকমই কি পাস হয় এইরকম ফুটবলের বা হিসাবে? প্রথম জানতে পারলাম যে পাসে আমরা যেরকম খেলি না, ওয়ানটা যে আস্তে করে খেলছে, বল আসছে তো আসছে, যাচ্ছে তো যাচ্ছে, এটা কিন্তু আগে হতো, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক ফাস্ট ফুটবল। আমরা যারা ধরো খেলা অত ভালো বুঝি না, মানে আমরা হয়তো টাইম পাসের জন্য খেলা দেখি বা কোনো ক্লাবকে পছন্দ করি, আমরা যখন মানে আমাদের লোকাল ম্যাচ দেখি আর যখন বিদেশি ক্লাব দেখি, আমরা দেখি একটা যেটা মূল দেখি যে প্রচন্ড ফাস্ট খেলা হয়। তোমার বল যখন পাস করছে না, একদম পুরো গ্রাউন্ড একদম পুরো চিরে পুরো পাস আসে, মানে পুরো প্রচুর জোরে আসে, তোমার ওইটাই রিসিভ করে ফাস্ট খেলতে হবে, ওটাকে আবার রিসিভ করে দিকে যেতে হবে। তো এখন আমরা যখন আগে খেলতাম কি পাস দিচ্ছি, তুমি রিসিভ করছো তো করছো, যাচ্ছে যাচ্ছে, বাট ওইখানে গিয়ে শিখলাম যে পাস সবসময় হার্ড পাস হয় আর মুভ হয়, পাস অ্যান্ড মুভিং। তো ওইগুলো করার পরে 40 দিন যখন এসছি দুবাইতে এসছি, আমরা ওই খাবার খেয়েছি, আমাদের তো অভ্যস্ত নেই সব খাবার। তো আমরা 7-8 জন এরকম ইন্ডিয়ান প্লেয়ার ছিলাম, যারা রফিক, আমি, অন্য, কিংসু, আরো আদার ভুলে আছি, সাহা, বিশ্বজিৎ সাহা, আরো বাঙালি যে ছিল। আমরা দুবাই এয়ারপোর্টে 40 দিন ক্যাম্প করার পরে আমরা এসেছি দুবাই এয়ারপোর্টে, অনেক বার্গার টার্গার, আলু চিজ কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। তো কম করে 17-18 হাজার টাকা খাওয়া ছিল। তো হাওয়াজ পিছন থেকে এলো, স্টাফ গুলো সব এরকম তুলে ডাস্টবিনে ফেলে দিল, হাওয়াজ এগুলো সব তুলে ডাস্টবিনে ফেলে দিল। তো বললো আমি তোমার 40 দিন এরকম ভাবে তৈরি করলাম, আর তুমি এরকম ভাবে তোমার বডিটাকে এরকম ভাবে তুমি নষ্ট করবে? তো এই বললো, বলার পরে ঠিক আছে, আমরা তো ওসব বুঝি না। তারপরে এখানে এলো খাবারের, আমরা যখন শুরু হবে খাবার এসে নবহোটেলে ছিলাম, তখন নবহোটেলটা ওখানে ফার্স্ট তৈরি হয়েছিল। তো ও খাবারের আমাদের আলাদা পুরো মানে জায়গা চেঞ্জ করে দিয়েছিল, উপরের দিকে খাওয়া হবে। তোমাদের তখন তো আইএসএল 4 মাস হতো, আর 12 মাস আর 8 মাস হতো হচ্ছে তোমার লিগ, মানে আই লিগ। তো তখন তুমি 4 মাস ওখানে খেলে ওখানে সাইন করতে পারো। তো আমি ইস্ট বেঙ্গল সাইন করেছিলাম, তারপরে আবার ফিরে এলে ইস্ট বেঙ্গল, ওদের সঙ্গে কন্ট্যাক্ট ডাইরেক্ট ওখানে চলে গেছি ইস্ট বেঙ্গলে। ওই করার পরে ইস্ট বেঙ্গলে খেলতে গিয়ে করলাম, তারপরে নিয়ে লাগলো, অপারেশন করলাম, তারপরে ব্রাজিলে গেলাম। তারপর ব্রাজিলে গিয়ে আমার টাইম লেগে গেল মানে রিকভারি করতে। ওই 1-2 বছর আমাকে সাফার করতে হয়েছে। তারপরে আবার মানে যখন হলো, জিকো আমাকে পছন্দ করলো, জিকো নিয়ে গেল এতে নিজে গোয়াতে। ফার্স্ট আইএসএল এ জিকো ছিল, আচ্ছা, সেকেন্ডটা রবার্তো কার্লোস। তারপরে আমাকে ওখান থেকে চলে গেল রবার্তো কার্লোস। ও আমার খুব ভালোবাসতো, খুব বোঝাতো, করতো, বলে তাড়াহুড়ো করবি না। রোনাল্ডো আমার রুমমেট ছিল, তাকে আমরা বারণ করতাম। ও তো 2-4 ওর অপারেশন হয়ে গেল, তুই আস্তে আস্তে টাইম নিয়ে তোকে আমি খেলাবো, তুই যখন বলবি তখনই আমি তোকে খেলাবো। তো বাট ওই করতে করতে আমার টাইম ওখান থেকে চলে গেল। তারপরে আবার সাইন করলাম, এই করতে করতে 7-8টা টিম খেলা হয়ে গেছে, মানে এদিক ওদিক করতে করতে। তার মধ্যে এখানে ইন্ডিয়া টিম যত খেলা ছিল, 14-15 বছর আমি ইন্ডিয়া টিমে ছিলাম, মানে সিনিয়র টিম। যখন শুরু করি তখন আইএম বিজন আঞ্চলি ছিল। যখন শেষ করলাম 2020-তে শেষ করলাম, তখন আমার সঙ্গে খেলা শুরু করেছিল, তারা তো মোটামুটি ছেড়ে দিয়েছিল। মহেশ গাউলি ছিল,
ছেড়ে দিয়েছিল, মানে মহেশগড়ে তো অনেক বছর আগেই ছেড়ে দিয়েছে। শুরু করেছিলাম অ্যাকচুয়ালি ছেত্রী আমার পরে এসেছিল, আমরা যখন পাকিস্তানে খেলতে যাচ্ছি তখন ছেত্রী জাস্ট ঢুকছে, তখন তো ওটা ছেত্রী ফার্স্ট গেল পাকিস্তানে, ও তো ফার্স্ট ম্যাচই পাকিস্তানের এগেইনস্টে ফার্স্ট ম্যাচ খেলেছিল আমাদের সাথে। তার আগে ওই ম্যাচে তুমি ছিলে? হ্যাঁ, তার আগে আমরা অলরেডি 2-3 বছর হয়ে গেছে আমাদের ইন্ডিয়া টিমে। মানে সুনীল ছেত্রীর একটা ইন্টারভিউ শুনছিলাম যে ওই ম্যাচটা যখন খেললো, মানে গোলটা করার পরে ও সেলিব্রেট করতে গেছিল, কিন্তু ওকে ওর টিমমেটরাই নাকি থামিয়ে দিয়েছিল খুব বেশি অ্যাগ্রেশন না দেখাতে, যেহেতু পাকিস্তানে খেলা হচ্ছে। মানে ও গোলটা করার পর পুরো স্টেডিয়াম চুপ করে গিয়েছিল। ওই তারপরে তো আমি যখন ফুটবল ছাড়লাম তখন সুনীল ছেত্রী ছিল, তারপরে তো আর তখন আমার সাথে যারা খেলা শুরু করে তারা কেউ ছিল। তো সুনীল ছেত্রী যে আবার ফিরে এলো ভারতীয় ফুটবলে, এটা কি ভারতীয় ফুটবলের জন্য একটা পজিটিভ মুভ না নেগেটিভ মুভ? তুমি একদিক দিয়ে দেখলে দুদিকে ভাগ আছে, সব জায়গায় দুদিকে ভাগ হবে। তো এক হচ্ছে আমার যখন মনে হয় সুনীল ছেত্রী যখন ছেড়ে দিয়েছিল তো ছেড়ে দেওয়াটাই উচিত ছিল। অ্যান্ড তার থেকে বড় হচ্ছে ভুল হয়েছিল যে কোচটা যে ছিল এত বছর 5 বছর ধরে ছিল, যে সুনীল ছেত্রীর সাথে সাথে আর একটা স্ট্রাইকার তৈরি করতে পারতো। ঠিক, বাট এই আমাদের বলে না, আমি তো এখন বুঝতে পারি, আমি তো ইংরেজদের তো দেখিনি ইংরেজরা কেন এত বছর ছিল। এই কিছু কিছু মানুষজন যারা সাপোর্ট করতো বা পিছন পিছন ঘুরতে বলে ইংরেজরা এতদিন ছিল। সবাই যদি একজোট হতো বা এই হতো, এই সিচুয়েশনটা দেখেই আমার মনে হচ্ছে যে ইংরেজরা এতদিন ছিল। যে আমাদের যে কোচটা ও এতদিন গোল বচ্চন করে এই করে ওই করে একটা স্ট্রাইকার তৈরি করতে পারেনি, 5 বছর এনাফ টু একটা স্ট্রাইকার তৈরি করার জন্য। তো যখন তুই সুনীল ছেত্রীকে যখন করবি, সুনীল ছেত্রীকে হাত করে খেলা আবার তুলে নে, কেন তোর তো স্ট্রাইকার তৈরি করতে হবে। তুই 5 বছর একটা সুনীল ছেত্রী স্ট্রাইকারকে একটা স্ট্রাইকার তৈরি করতে পারলি না, বড় বড় ডায়লগ মেরে চলে গেল। আর এই জন্য আমাদের লোকেরা দায়ী, ওই মানে আমরা সবকিছু ছেড়ে দিই। আর ও ফরেন, ও সাদা চামড়া, মানে ও বেটার, মানে আমাদের থেকে বেটার। এটা আমাদের একটা মানসিকতা রয়েছে। বাট কি বলবো, এটা তো আমার তো দায়িত্ব নেই যতক্ষণ। কারণ সুভাষ ভৌমিকের মতো একজন কোচ, তিনি ইন্ডিয়া টিমে চান্স মানে কোচিং করাতে পারলেন না, মানে এটা তো একটা আমাদের কাছে লজ্জা। সেই সব নিয়ে তো আমি বলতে পারবো না কেন কোচিং করাতে পারেনি বা কেন হয়নি সুভাষ ভৌমিকা। বাট সত্যি কথা বলতে এখনকার যে কোচেসদের দেখছি আমি, মানে ওনারা ডিজার্ভ করতো, কেন ওনারা সব থেকে ভালো কথা প্লেয়ার চিনতে পারতো। তুমি অমল দত্ত থেকে শুরু করে সুভাষ ভৌমিক হয়ে শুরু করে আরো অনেক কোচের আন্ডারে খেলেছো। মানে অমল দত্তের যে ডায়মন্ড যেটা ছিল, ওনার যে স্ট্র্যাটেজি বা সুভাষ ভৌমিকের যে স্ট্র্যাটেজি, প্রত্যেকের তো আলাদা আলাদা স্ট্র্যাটেজি। তো সেক্ষেত্রে কিন্তু গোলকিপার হিসেবে তোমার কাছে কোনটা বেশি ফ্রুটফুল মনে হয়েছে? মানে কোচ তো আগে এমন ইন্ডিয়ান কোচেসরা ইন্ডিয়ান টিমে কোচিং করায়নি, এর আগেও তো সব বড় বড় কোচেরা কোচ করেই গেছে। বাট এই মুহূর্তে হয়তো ফুটবলে সুভাষ ভৌমিক নেই, বাট উনি নেই আমাদের মধ্যে আছে। বাট এখন যে পয়েন্ট কোচেসরা আনছে এর মধ্যে তো কিছু কিছু জিনিস আছে যে আমাদের ফেডারেশনকে চেঞ্জ করতে হবে। যেরকম 2006 যখন ববটন এসেছিল, ও একা দেখে গেছিল যখন আমি একা কাজ করতে পারি। বাট এখন এটা কি হয়ে গেছে, একটা গ্রুপ হয়ে গেছে। মানে আমি যাব, আমার কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, মানে কাকিমার ছেলে, দুবেলা তেলালা সবাইকে নিয়ে আমার সাথে যাব সাপোর্ট স্টাফ হিসেবে। হ্যাঁ, সাপোর্ট স্টাফ হিসেবে চলো আমি ওখানে কিছু খেতে পাচ্ছি, তোরা আমার সাথে খেয়ে নে। বাট সত্যি কথা বলতে আমরা তো দেখেছি, আমি সবাইকে খারাপ বলবো না, কেন আমি যদি 20টা গোলকিপারের এগেনস্টে মানে কাজ করেছি, 20খানা গোলকিপার পয়েন্ট কোচেস, তার মধ্যে হয়তো 2টো আমি খুব বেশি ভালো পেয়েছি। আর 18টা গোলকিপার কোচ আমাদের ইন্ডিয়ান কোচেসরা, কিছু কোচেসরা যারা মানে ওদের থেকে ভালো কাজ করতে পারবে। আমি তোমাকে এক্সাম্পল দিলে, নর্থ ইস্টে যখন আমি 2019-এ ছিলাম, তো ক্যাপ্টেন ছিলাম, তখন একটা স্প্যানিশ একটা কোচ এসছে, স্প্যানিশ, সে লিভারপুলে কাজ করেছে, আর ও একটা গোলকিপার কোচ নিয়ে এসছে। সে হয়তো কম্পিউটারে বা এইসবের দিকে অ্যানালিস্ট হিসাবে খুব ভালো হবে। বাট অ্যাজ এ গোলকিপার, যেটা গোলকিপার ধরো তুমি মেন কোচ, তোমার বল না মারলেও চলবে, তুমি তো শেখাবে, তুমি ডাইরেকশন দেবে, এখানে যাও ওখানে যাও। বাট গোলকিপার কোচ হচ্ছে মানে তোমাকে বল মারতে হবে, তবে তোমাকে মানে হার্ড ওয়ার্ক করতে হবে। বাট ও ফার্স্ট দিনে প্র্যাকটিসে নেমে মাথা 5 মিনিটের মধ্যে শুয়ে বললো আই কান্ট সুভাষিস। 3 বছর আমি প্র্যাকটিস করে গেছি। বাট ওই 1% না, আরো অনেক পার্সেন্ট আছে যারা আমাদের ইন্ডিয়াকে এখনো বোকা বানাচ্ছে, আর আমাদের ইন্ডিয়ান লোকরা বোকা হচ্ছে, আমি জানি না কেন। বাট আমাদের কোচেসরা এখন অনেক এডুকেটেড হয়েছে, অনেক শিখেছে, অনেক জানে, কাজ দেওয়া উচিত। মানে এই যে কথাটা তুমি বললে যে আমাদের ফুটবলটা পিছিয়ে যাওয়ার একটা কারণ হিসেবে, এখন আমরা দেখি বিভিন্ন ক্লাবের তাঁবুতে যখন কোনো অনুষ্ঠান হয়, যে কোনো অনুষ্ঠান, সেখানে প্লেয়ারদের থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা বড্ড বেশি তাদের দেখা যায়। এই জিনিস তো আমরা আগে বিশেষ দেখিনি। তো এইটা কিভাবে ক্ষতি করছে বলে তোমার মনে হয়? দেখো, আমি না, সবার একটা জায়গা আলাদা আলাদা আছে, মানে সবার ওই জায়গাটাকে না
করা উচিত না। মানে ফুটবল মাঠে আমাকে যদি জিজ্ঞেস করো পার্সোনালি, ফুটবল মাঠে ফুটবল লোকেরাই কাজ করবে যারা ফুটবলটাকে বোঝে। আমরা তো নেতা জিনিসটা বুঝি না, যে কাকে কিরকম ভাবে কি কথা বলতে হয়, কার সঙ্গে কিরকম মিথ্যা কথা বা সত্যি কথা বলতে হয়, কাকে কি করতে হয়, কিরকম ভাবে হ্যান্ডেল করতে হয় আমরা জানি না। তোমরা শুধু এটুকু জানো যে বলটা যেন সঠিক পাস হয়, বাট সেই জিনিসটা ওরা জানবে না। সেই জিনিসটা তো আমার মতে, এটা যদি আমাকে জিজ্ঞেস করো যে ফুটবল মাঠে ফুটবল লোকেরা থাকাই ভালো, এটা হচ্ছে আমার বক্তব্য। হতে পারে সবাই আলাদা আলাদা বক্তব্য। আচ্ছা, তুমি যখন এবার একটু পিছিয়ে আসি, তুমি যখন ফুটবল খেলা শুরু করলে তখন তো প্রচুর ফুটবল খেলতে ছোটবেলায়, তখন তোমার বাড়িতে তোমাকে পড়াশোনা ফুটবল বেশি খেলিস না, হ্যাঁ, যে তোকে পড়াশোনাটা ভালো করে করতে হবে আগে, এইটা তুমি কি করে ট্যাকেল করেছিলে? তোমার এটা সত্যি কথা, মানে এটা হচ্ছে একদম বাস্তব কথা। যারা খেতে পারে না তাদের বাড়িতে অত মানে প্রেশার কিছু করে তোকে পড়াশোনাই করতে হবে, এই করতে হবে। তারা ভাবে যে দুটো খাবার কি করে আসবে, সেটা খেলে আসুক বা পড়াশোনা করে আসুক। খেলাটা আমার মাথা, আমি তোমাকে অনেক কিছু বলে দিচ্ছি এই এর মধ্যে, তুমি জানতে পেরে যাবে। আমার অবশ্য গুগল করলে তুমি আমার পুরো হিস্ট্রি দেওয়া হয়েছে গুগলে, তো তুমি জানতে পেয়ে যাবে। তো আমার তো অ্যাকচুয়ালি, আর আমি এসব কোনদিন আমি লজ্জা পাইনি, আর আমি কোনদিন পাবো না, কেন আমার যেটা ব্যাকগ্রাউন্ড, আমি ওটা ছিল বলেই তুমি আজকে এখানে আসতে পেরেছো। যেটা ব্যাকগ্রাউন্ড, অনেকে আছে লোকানোর চেষ্টা করে, বাট আছে না। আমাকে যদি জিজ্ঞেস করে তোমার ফেভারিট ফুড কি, আমি সবসময় ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা। মনে করো নো আই লাইক চাইনিজ, আই লাইক পাস্তা, বাট না, আমি সবসময় যেন আমার ফ্যাক্টটাই বলে এসেছি। তো আমার ফ্যাক্টটাই যখন আমি বস্তিতে ছিলাম, তখন আমাদের কোনো খাবারের কোনো সিস্টেম নেই, ঘর থেকে জল পড়ছে কোনো নেই। মানে একদিন গিয়ে আমি পরের বাড়ি গিয়ে বাসনও মেজেছি, মানে আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছে, মায়না দেওয়ার টাইম হয়ে গেছে, তো মা যেতে পারবে না বলে মায়নাটা না হলে খেতে পারবো না, 3 দিন ধরে ভাই তাকিয়ে বসে আছি। তো সেই সব বাড়িতে পড়াশোনা নিয়ে অত ইম্পর্টেন্ট হবে তোমার মনে হয়? কোনো কিছুই নেই, তাদের কোনো কিছু নেই, তারা কিরকম ভাবে বাঁচবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার লাইফেও সেরকম ছিল। আমার 6 ভাই বোন, আমার মা, আমার বাবা হয়তো ড্রিঙ্কস করতো, অতটা গুরুত্ব দিত না ফ্যামিলিকে। তো আমার মা আমাদের 6 জন রেখে মানুষ করেছে ভালোভাবে রেখে। তো তখন অত পড়াশোনা এনে যেতাম, বল পেতাম খেতে চলে যেতাম, আসতাম, যদি খাওয়া থাকতো খেতাম, না খেলে শুয়ে পড়তাম। তো ওইসব ফ্যামিলি নিয়ে পড়াশোনা এইসব নিয়ে এত চাপ ছিল। সেই তুমি যখন আজকে বিদেশ থেকে কোথায় ট্রফি জিতে মায়ের জন্য যখন কোনো গিফট নিয়ে আসো, তখন তোমার কি মনে হয়? মানে আমারও তো গায়ে কাঁটা দেয় এগুলো দেখলে। সত্যি কথা বলতে, আমি আমার মাকে আর দিদিকে দেখেছি, মানে আর আমি এমন টাইপের একটা ছেলে না, তুমি আমাকে যেই কাজটা দেবে আমি পুরো ডেডিকেশন হিসাবেই করি, মানে আমি ছোটবেলা থেকে। তো আমি আমার মাকে দেখতাম সকাল 5টার সময় উঠতো, আমার মা দিদি একটা ছেঁড়া শাল জড়িয়ে পরের বাড়ি চলে যেত কাজ করতে। তা আমি আমার ভাই বোনকে সামলাতাম, ঘরে বসতাম। তুমি বড়, মানে দিদির পরে তুমি? দিদি পরে দাদা ছিল, বা দাদা আমার মা বাড়িতে থাকতো, ছোটবেলা থেকে মা ওরা নিয়ে নিয়েছিল। মা জানে মা খাওয়াতে পারবে না, বাবা মা খাওয়াতে পারবে না, নিয়ে নিয়েছিল ওরা দিদি মারা। তো ওই যে করেছিলাম, আমার খালি মাথায় ঘুরতো যে যেরকম ভাবে হোক আমি বড় একটা প্লেয়ার হবো ফার্স্ট। অ্যান্ড একটা জিনিস মানে আমি কথায় কথায় মনে পড়ছে না, পরে গিয়ে ভুলে যাবো। এই যে বলেন অনেকে প্রফেশনাল হতে হবে, তোকে এই করতে হবে, প্রফেশনাল না হলে তুই কি খেলবি, প্রফেশনাল পরে আসে। ফার্স্ট হচ্ছে লাভ। তুমি যে জিনিসটাকে ভালোবাসবে না, সেই জিনিসটাকে যদি তুমি না ভালোবেসে করো, সেই জিনিসটা তুমি প্রফেশনাল হতে পারবে। আগে তোমাকে ওই জিনিসটা ভালোবাসতে হবে, তারপরে গিয়ে তুমি প্রফেশনাল হবে। নাহলে আগেই প্রফেশনাল তুমি না ভালোবাসো, আমি প্রফেশনাল হলে লাভ কি? হ্যাঁ, ভালো যখন বাসবে তখন অটোমেটিক তোমার প্রফেশনাল। টাইমে খাওয়া, টাইমে শোয়া, ভালো খাওয়া, ভালো জিনিস, ভালো প্র্যাকটিস, এইটা প্রফেশনাল পরে আছে। কিন্তু তার আগে তোমাকে ভালোবাসতে হবে। কিন্তু এখনকার দিনে আমি যতটা আমি বুঝছি, সবার মেন্টালিটি ভালোবাসে কম, আর প্রফেশনালটা বেশি করে। কি বলতো, ওরা প্রফেশনাল এর জন্য মেনটেন করে, ওই টাকা আসছে গাড়ি চালাবো, ওই ওপেনারটা ছাদালা ওপেনারলা গাড়ি নেবো, হবে না, ওটা বেশি দিন তুমি চলবে না। তোমাকে আগে ভালোবাসতে হবে, অটোমেটিক তোমার প্রফেশনালি চলে আসবে। তো আমি আগে করেই সবসময় ফুটবলটাকে ভালোবেসে এসেছি, তারপরে আমার লাইফ মেনটেন। হ্যাঁ, ফুটবলটাকে ভালোবাসি, এইটাকে কি করার জন্য কি করতে হবে, তখন প্রফেশনালটা মেনটেন করতে হবে। তার টাইমে শোবা, টাইমে খাওয়া, টাইমে ভালো খাওয়া, ভালো খাওয়া। তো এইসব জিনিস আমার লাইফে সবসময়ের জন্য আগে আসতে হবে। তো ওই আমার মাথায় থাকতো যে যখন আমি মানে আস্তে আস্তে যখন টিএফএতে গেলাম, টিএফএতে গিয়ে যখন আমি ছোট টিএফএতে গিয়ে হায়ার টায়ার করে দিত, টাইপেন দিত। তো আমি হায়ার টায়ার, এটা কোথায়, মানে টাটা ফুটবল জামশেদপুরে। তো ওখান থেকে যখন মানে হায়ার টায়ার করে দিত, ওই হায়ার টাকা পেয়ে মায়ের জন্য শাড়ি, দিদির জন্য, বোনের জন্য, পিসির জন্য, সবার জন্য আমি কিনে কিনে পাঠাতাম। তখন হায়ার টাকা হতো, এখন 50 টাকা হলেও হয়। তো যাই হোক, দুবার দিয়ে যেতাম মায়ের জন্য চুড়ি, মানে আমার মা মানে আমার কাছে যা চেয়েছে সব পূর্ণ করেছি। মানে আমার মা মারা গেল বেশি, এই 1-1.5 মাস হয়েছে মারা গেছে, কিন্তু মা যতদিন ছিল যেইটা যা করেছে সেটা মাকে আমি দিয়েছি, এটাই আমার হ্যাপি, মানে আমি খুশি, খুব খুশি।
আমি জানতাম না, আমি এটা প্রশ্ন করলাম। তার মানে আমি তাদের যারা শুনছে তাদের বলছি, আজকে আমার অভাব আছে, আমার অসুবিধা আছে, এগুলো কোনো এক্সকিউজ হতে পারে না। অভাব আর এক্সকিউজ যা সমস্যা, সেগুলোই আমাদের হয়তো বড় করে তুলতে আরো বেশি করে সাহায্য করে, তাই তো শুভেচ্ছি? আমি অভাব, তোমাকে ওই তো ঘুরিয়ে ফিরে আসবো, অভাব একটা আলাদা জায়গা, তুমি খেতে পাচ্ছ না সেটা একটা আলাদা, তুমি একটা জিনিসকে ভালোবাসো সেটাও একটা আলাদা। তো আমিও তো, আমার কাছে তো আমরা খালি বসে থাকতাম, ওইখানে একটা ওই দুটো দিদি থাকতো, কখন ওই দিদি, আমার তো এখন মনে হয় 3 দিন ধরে আমরা খাওয়া দাওয়া করি না, মানে খাবো কোথা থেকে, মানে মাস গেলে তো পয়সাটা পাবো, তারপরে মা যে পাবে তারপরে তো নিয়ে আসবে, তারপরে তো খাওয়া দাওয়া করবো। তো আমরা বসে থাকতাম, দুটো দিদি ছিল খুব ভালো, আমি তারপরে গেছিলাম অনেক বছর পরে, দিদি দুটোকে মানে শাড়ি বা এসব নিয়ে গেছে, কিন্তু ওখানে থাকে না, ওরা চলে গেছে কোথায় বিক্রি করে। তো দিদি দিত আমাদের সকালবেলা করে ডাকতো, পান্তা রাত্রিবেলা জানো তো পান্তা ভাত বাঁচতো বা ভাত বাঁচতো, ওই দিত, আমরা নিয়ে যেতাম, দিত, আমরা ভাই বোন নুন লঙ্কা দিয়ে একসঙ্গে মেখে 5 ভাই বোন খেতাম আমরা একসাথে। তো ওইগুলো দেখেছি তো, তার মধ্যে থেকে তো আমি মানে ভালোবেসে নিজেকে করে ফ্যামিলিটাকেও মেনটেন করে একটা দোকানে কাজ করতাম, মুদির দোকানে। আমি ধরো অনেক অনেক বাহানা দেয়, আমি সবাই যেরকম আমি এখনকার বাচ্চাদের কি বলবো, আমার নিজের ঘরে বাচ্চা আছে, আমার দিদির মেয়েদের মেয়ে, আমি এদের বোঝাতে পারি না, যে এরা কি সবকিছু পেয়ে আছে বলে, তো ওর একটা বাহানা দিতে, না এখানে গেলে এটা হচ্ছে না, ওইখানে গেলে ওইটা হচ্ছে, এখানে না, বাহানা। কিন্তু আমি তো মেনটেন করতাম, আমি তো নিজের লাইফ দিয়ে দেখেছি যে আমি একটা দোকানে কাজ করি, যেখান থেকে পয়সা পাই, মাকে দিই, সেখান থেকে কিছু হলে আমার ঘরে ডাল ভাত আসে। তো আমি সেইটাকে মেকআপ করতাম কিরকম, সকাল 3টের সময় উঠে যেতাম, 3টের সময়, রাত্রি 3টের সময় এয়ারপোর্টে একটা দিওয়াল ছিল, লাইট জ্বলতো, ওই দিয়ালে বল মারতাম, ধরতাম, দৌড়াতাম, ডিগবাজি মারতাম, যেগুলো আগেকার প্র্যাকটিস হতো, দিয়ালে বল মেরে ডাইভ করে ধরতাম, এরকম হাত দিয়ে ছুঁড়ে দিয়ে ডাইভ মেরে, কাউকে দরকার পড়ে না। আর ভগবান বলে জিনিস আছে যে এইসব করেছি বলেই ভগবান আমাকে দিয়েছে, তুমি যতক্ষণ না করবে ততক্ষণ দেবে না। তো এখনকার বাচ্চা যে আমি স্কুল দেখেন, আমার ঘরে খাওয়া নেই, বাবার ঠ্যাং ভেঙে গেছে, বা মা পরের বাড়ি কাজ করছে, এগুলো সব স্কিল। তুমি যদি সত্যি করে ফুটবলটাকে ভালোবেসে থাকো বা ওই জিনিস তুমি করতে চাও, তুমি করো, তোমাকে ঠিক দেবে। তো আমার বক্তব্য হচ্ছে ওইটাই, কোনো স্কুল যদি লাগে নেই, আমি আলু বেচছি বা আমি ফুচকা বেচছি, বা আমার মা ঘরে এইবারে করে, তার মানে ও ভালোবাসে না, ও ওই জিনিসটাকে একটা এভাবে নিয়েছে। তুমি ভালোবাসো, প্র্যাকটিস করো, ঠিক দেবে। সত্যি এটা প্রচন্ড ইন্সপায়ারিং একটা বিষয়। এবার আমার কি ছোটবেলার একটা কথা বলি, তুমি যে ফুটবল খেলা শুরু করলে, তোমার ছোটবেলার হিরো কে ছিল? ছোটবেলার মানে ইন্ডিয়াতে না, মানে ফুটবল একটা আমরা যেমন ওয়ার্শিপ করি, একটা হিরো কাকে ভাবি, যেমন এখন যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলে, যে সারা পৃথিবীর যদি কোনো বাচ্চাকে ক্রিকেট ভালোবাসে, যে বিরাট কোহলির নাম বলবে, বা সারা পৃথিবীর লোক মেসি রোনাল্ডোর নাম বলবে। তোমার ছোটবেলায় কে হিরো ছিল? আমি যখন শুরু করি তখন তো মেসি আর রোনাল্ডো ছিল না, ঠিক আছে। তো ইন্ডিয়াতে যখন আমি শুরু করি তখন হেমন্ত টোরা খেলা দেখতাম, হ্যাঁ হেমন্ত টোরা খেলা দেখতাম যখন আমি শুরু করি। তার পরবর্তীকালে গিয়ে আবার সন্দীপ নন্দী, যখন ফুটবলটা বোঝা শিখলাম, তখন হেমন্ত টোরা, আমি যখন শুরু করছি হেমন্ত টোরা ছাড়ছে, মানে যখন বুঝছি তখন হেমন্ত টোরা খেলা ছাড়ছে। ফুটবল আর একটু বড় হলাম, অলিভার কান, না আমার ভ্যান্ডাস আছে, ম্যানচেস্টারের গোলকিপার ছিল, ভ্যান্ডাস আর আমার ফেভারিট গোলকিপার ছিল। যারা খেলছে তাদের মধ্যে তোমার কাছে সেরা গোলকিপার কে এখন? মানে ইন্ডিয়াতে না, এই সারা ভারতের কথাই, সারা পৃথিবীর কথাই, সারা পৃথিবীর কথা বলছে। লিভারপুলের গোলকিপারটাও ভালো, এখন খারাপ খেলছে না, ভালো, উনি ভালো, যে ব্রাজিলের ভালো। আর ভারতের মধ্যে বলতে গেলে বিশাল আর গুরপ্রীতকে নিয়ে আমরা কাগজে প্রচুর কথা শুনি, একজন সুযোগ পায়, একজন সুযোগ পায় না। গুরপ্রীত যখন ফুটবলটা শুরু করে তখন ফার্স্ট 2000 কত সেটা 2010 মাস হবে, গুরপ্রীত তখন আসছে, লম্বা ঢ্যাংডাঙা গোলকিপার। তখন আমাকে আর সুজয় পালকে বঘটন ডেকেছে দুবাইতে, তো বললো দেখ 2টো গোলকিপার আছে, সন্দীপ নন্দী লেগে গেছে, তো আমার আরেকটা গোলকিপার দরকার, তোরা দুজন তো আছিস, আমার আরেকটা গোলকিপার দরকার, মানে রেখে দেওয়ার জন্য, তোদের কিছু হলে দেখ। তখন বলে একটা করঞ্জিত আর একটা হচ্ছে গুরপ্রীত। তো আমাদের বলেছে যে তোরা দুজনে ট্রেনিং করি, দেখ কেমন। তো আমি আর সুব্রত ট্রেনিং করি, আমরা ডিসকাস করলাম কি গুরপ্রীত তো বড় করতে আছে না, এ করতে আছে না, উল্টে পড়ে যাচ্ছে, কি করবি? করঞ্জিতকে বেটার, কেন এই মুহূর্তে আমরা 7 গেমস খেলতে গেছিলাম, তখন কি বললাম, তখন আমরা গিয়ে বললাম, কিন্তু ববরন বললো না গুরপ্রীতকে রাখো, লম্বা চড়া, ভবিষ্যৎ আছে। তো ববরন ডিসাইড করেছিল গুরপ্রীতকে হয়তো 1-2টো ক্যাম্পে রেখেছিল তখন। তো তুমি যে আমাকে বলো একটা টাইম বাই টাইম, গুরপ্রীত একটা টাইমে খুব ভালো খেলে এসছে, মানে নিশ্চয়ই নাহলে এত কিছু করেই অ্যাচিভ করতে পারে। বাট এই মুহূর্তে 3-4 বছর ধরে দেখছি বিশাল কাট খুব ভালো খেলছে, ও এই মুহূর্তে ডিজার্ভ করে, কিন্তু ওকে তো চান্স দেওয়া পাচ্ছে না সেভাবে। একটা টাইম হলো তো আমিও তো ডিজার্ভ করতাম, কিন্তু আমি চান্স পেতাম না, আমাকে বেঞ্চেই বসে থাকতাম না। ক্রিকেটে যেমন আমরা দেখি যে বাঙালিদের প্রতি একটা বঞ্চিত বা ধারণা একটা থাকে, বাঙালিরা সুযোগ পায় না ক্রিকেটে, এটা একটা ধারণা আছে। ফুটবলেও কি সেরকম, মানে এরকম কিছু বিষয় আছে?
আমার তো কিছু এরকম মনে হয় না যেন যে বাঙালিরাই চান্স পাবে বা বাঙালিরা চান্স পাবে না, গোয়ানরা পাবে বা গোয়ানরা পাবে না নর্থ, এরকম কিছু মনে হয় না। নিশ্চয়ই ভালো প্লেয়ার বাঙালিরা চান্স পাবে না কেন? গুরপ্রীত এই আমাদের সুভাশিস নেই, সুভাশিস আছে, হ্যাঁ, কিছু কিছু ভালো ভালো প্লেয়ার আসুক না, ওরা ডেডিকেশন নিয়ে আসুক, ছাড়বে না, কার কথা শুনতে নেই। স্পোর্টস পার্সন তোমাকে 5টা লোক 5টা কথা ঢোকাবে, এই তুই ডিজার্ভ করিস, তুই এই করিস, তুই বাদ দে, তুই টিমে চান্স নেই পাচ্ছিস না, আরো হার্ড ওয়ার্ক কর। তো কার ক্ষমতা আছে দেখবো তোকে আটকে রাখবে, তুই আরো হার্ড ওয়ার্ক কর, তোকে নেবেই নেবে। মানে এখনকার ছেলেরা মানে যদি আমার কাছে রেসপন্সিবিলিটি থাকে, ইন্ডিয়ান ফুটবলের দায়িত্ব যদি বা কিছু থাকে, তো আমি মানে আর কিছু যদি বলার থাকে তো আমি ওইটাই বলবো, ওরা এই জিমে যে টাইমটাকে যত নষ্ট করছে না এখন, জিমে তো ঠিক আছে, জিমটাকে মেনটেন করে পাওয়ার তো দরকার, সব থেকে বেশি দরকার মাঠে, যেটা আমাদের দরকার। কিরকম আগে আমরা কি হতাম, ধরুন আমার অ্যাঙ্গেল শুটিং মানে অতটা ভালো ছিল না, তো আমি কি করতাম, দেবব্রত রায়কে নিয়ে যেতাম, আর গোয়ার মান্দার বলে একটা প্লেয়ার ছিল, মান্দারকে নিতাম, গোয়াতে যখন ছিলাম, তো 3-4 জনকে নিয়ে গিয়ে, আর প্রবীর দাস, এদের নিয়ে গিয়ে আমি শুটিং করতাম, অ্যাঙ্গেল শুটিং করতাম। আমি তো জিমে গিয়ে আমার তো ওইগুলো তো চেঞ্জ হবে না, বল ধরাটা, বল অ্যাঙ্গেলটা বুঝতে পারবো না, ওদের জিমে আমার মাসেল বাড়বে, পাওয়ার বাড়বে, কিন্তু আমার তো মাঠে প্রবলেম হচ্ছে। তো আমি মাঠে যখন আমি 3-4 জনকে লাইন করে তাই দিতাম, ওদের বললাম 50টা করে শুটিং মারা, আমি একা ধরতাম। তো কিছু কিছু ছেলে আছে এখন খালি জিমে গিয়ে একটু 6 অ্যাপস বার করে দিলাম, এই রেডিওটা এরকম তুলে নিলাম, কানের মধ্যে দিয়ে কানে ওয়াকম্যান লাগিয়ে দিলাম, দিয়ে চলে গেলাম, এরকম ভাবে ফুটবলটা হবে না, মানে ভালো হবে না, 1-2 বছর খেলবে চলে যাবে। তাদের আমি মানে আমার তরফ থেকে আমি যদি এগুলো শুনতে পারি বা জানতে পারে, তোমরা মাঠে কি বেশি টাইমটা দাও, যেটা তোমাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো। আচ্ছা, আমরা তাড়াতাড়ি শেষ করবো, সুভাষিসকেও কাজে ফিরতে হবে। আমরা যেটা যে ভারতীয় ফুটবলে উন্নতির জন্য যে স্কাউটিং আগে হতো, যে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার তুলে আনে, সেটা তো এখন বিশেষ হয়ও না বলেই কি সমস্যা, কারণ 150 কোটির দেশে আমরা 11টা প্লেয়ার তুলতে পারছি না, আমরা ক্রমশ নিচের দিকে নামছি। সঠিক লোক নেই তোলা। আগে কি মানে প্লেয়ার ছিল না, প্লেয়াররা খেলেন না নাকি? এখন যারা আগে প্লেয়ার কারা নিত, যারা ফুটবলটাকে বুঝতো, মানে কোচেসরা ডিসাইড করতো, ম্যানেজমেন্ট তারা বুঝতো, ম্যানেজমেন্ট মানে যারা ফুটবল নিয়ে ছিল, মানে যারা ফুটবলটাকে জানে। এখন তোমরা কারা স্কাউটিং করে, কারা আছে? এখন তো শুনলাম সব এজেন্ট, তারপরে কিছু কি বলে সিও বলে, ডাইরেক্টর বলে, আমি জানি না কিছু। কিন্তু আসুক না, ওরা যদি ফুটবলাররা কোনো যদি থাকে যারা ফুটবলটা বোঝে না, তারাই এখন ফুটবলটা চালাচ্ছে। তো এই জন্য ফুটবলটার মান এখন যারা ডিজার্ভ করে, আমি যতটা বুঝেছি, যারা ডিজার্ভ করে তারা কিন্তু ঠিক সঠিক জায়গাটায় নেই, আর যারা ডিজার্ভ করে না, এখন তো খুব পয়সা খাওয়াখাওয়ি হচ্ছে। সত্যি কথা বলতে এই মানে নিজেদের মধ্যে পয়সা খাওয়া হয়ে যাচ্ছে, তুই আমার প্লেয়ারটা নিয়ে না, আমি তোর প্লেয়ারটা নিয়েছি, এই করে করে পয়সা খাওয়া হয়ে যাচ্ছে। সিম্পল ইজ দ্যাট। এটা হয়তো আজকের দিনে একটা কিছু হচ্ছে, কিন্তু ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। যারা ডিজার্ভ করে, আমার মতে যারা করছে তারা এসব করেন না, কেন যে ডিজার্ভ করে তাকেই দেয় চান্স, এটা আমার মানে আমার বলার হারিয়ে। আর ধরো আমি যদি MS ধোনির কথা বলি, 43 বছর বয়স, এখনো ISL খেলছে, ও সরকারি চাকরি করতো, সেটা ছেড়ে দিয়ে ও কিন্তু আজকে খেলায় পুরো চলে এসেছে। আর ধরো তুমি একটা সময় খেলেছো, খেলার পরে এখন তুমি আমাদের অফিসে চাকরি করছো, সরকারি চাকরি করছো, হ্যাঁ, কিন্তু প্যারালালি তুমি কোচিংটাও করছো, এই দুটোকে তুমি মেলাবে কিভাবে? MS ধোনির ব্যাপারে আমি একটা কথা বলছি, মানে এটা তোমার টাইম থাকে? আমার টাইম আছে, অসুবিধা নেই। 2000 আমি যখন ফার্স্ট ব্রাজিল আয়ারল্যান্ড থেকে একটা ট্রফি খেলেছি, আয়ারল্যান্ড কাপ বলে, আমার মনে পড়ছে না, মিল কাপ না আয়ারল্যান্ড কাপ, যাই হোক, খেলে এসেছিলাম। আমাদের পাড়াতে আমাকে না ধানবাদ থেকে চাকরি অফার দিয়েছিল। আমি অনেক চাকরি ছেড়ে এসেছি, এই চাকরিটা আমার মা কেঁদে কেঁদে নামিয়েছে। তো আমি ধানবাদে গেছি, আমাকে চাকরি সবকিছু হয়ে গেছে, ধানবাদে গেছি। তো ধানবাদে রেল কোয়ার্টার যেগুলো আছে না, আমাকে যে মানে ম্যানেজারটা এসছে, সুভাষিস আপনি তো, তখন 2003-এর কথা বলছেন, 2003, হ্যাঁ, আমি খেলেছি। বলছি সুভাষিস এখানে বসুন তো, একটা কালো করে ছেলে, এরকম লম্বা লম্বা চুল, মানে করে উল্টিয়ে শুয়ে আছে, আর ওখানে আমার রাহুল দ্রাবিড় না সচিন তেন্ডুলকার ফটো মটো লাগানো আছে, একটা ড্রাম আছে যের মধ্যে জল ছিল, একটা মগ ছিল, আর আমি তো সাইডে গিয়ে বসে আছি চুপচাপ, কি শুয়ে আছে উল্টে যাবে। তো আধ ঘন্টা পরে ও উঠলো, উঠে মগ থেকে এরকম ভাবে মগে ড্রাম করে জল দিয়ে আমরা চান টান করে রেডি হয়ে, হোল্ডার প্যান্ট, এই বড় চুল দিয়ে, তখন ওই সময় ম্যানেজার ঢুকে গেছে। তো আমরা বললো চল উপরে গিয়ে খাই, উপরে ক্যান্টিন ছিল রেলওয়েতে, ক্যান্টিন গিয়ে খাচ্ছি। তো আমার বিকালে ইন্টারভিউ ছিল, আর ও TT, MS ধোনি তখন TT ছিল। তখন আমাকে পরিচয় করেছে, সুভাষিস এটা MS ধোনি। তো তখন আমার সঙ্গে ধোনির মানে কথা হচ্ছে, যে আমি তো TFA-তে যেতাম, ওখানে এই স্যারের নাম বললো, এই
যেই দোকানটা দেখি যে এমএস ধোনিতে, সেই দোকানটা আমাদের টিএফ এর পাশেই ছিল। আচ্ছা আচ্ছা। তো বললো আমি এখানে ঠাকুর ভাইয়ের দোকানে আমরা মানে ফুটবল খুব ভালোবাসতাম, এইসব কথা, অনেক কথা হলো। ওসব কথা করে হ্যান্ডশেক করে দিল, আমার সঙ্গে বললো যে সুভাষিস অল দ্য বেস্ট, তুমি তোমার চাকরির জন্য অল দ্য বেস্ট, আমি যাই, আমার ট্রেনের টাইম হয়ে গেছে বলে ওর সঙ্গে দেখা চলে গেছে। 10 বছর পরে যখন আমি নেপালে যাচ্ছি খেলতে দিল্লি এয়ারপোর্টে আমাকে, তো দিল্লি এয়ারপোর্ট প্রচুর বড়, তখন নতুন নতুন হয়েছে না, তো বড়, তা আমি সুব্রত ওইদিকে চলে গেছি কিছু কেনার জন্য এয়ারপোর্টের ভিতরে, আদার্স যার প্লেয়াররা যা আছে, আমরা নেপালে যাচ্ছি খেলতে নেপালের সাথে। তা আমাদের ছেত্রী এসে বলছে, সুনীল ছেত্রী এসে বলছে, कहाँ गया था, क्या हुआ बोल ना, नहीं तेरे को धोनी ढूंढ रहा था, उसका वाइफ भी था तेरे साथ। मैं बोला चल मजाक मत कर, जा, मेरे को क्यों ढूंढेगा धोनी, तो धोनी तो बहुत बड़ा स्टार हो गए, आज मेरे को क्यों ढूंढेगा, मैं ना मेरा जान पहचान है ना कुछ है, मजाक नहीं कर रहा हूँ, माँ कसम, वो ऐसा फिल्म कर माँ कसम वो ढूंढ रहा था। मैंने बोला हाँ क्या, तो बोला तू धनबाद में गया था, एक बार मिला था, ये क्या था, तो हाँ एक बार मिला था, मैं ये था, तो उसके बाद सर मेरे को बात नहीं, बोला नहीं ये नंबर देके गया पर्सनली, तू चाहे तो फोन करके बात कर सकता है। অত বছর পরেও মনে আছে, বলছে ওর ফ্লাইটে টাইম হয়ে গেছে বলে চলে যাচ্ছিল। হ্যাঁ, বাট এর জন্য তারপরে কথা হলো, তারপরে আমি কথা বলিনি, কেন বলতো আমি বললাম না, আমি খুব একটু আলাদা টাইপের ছেলে, মানে যতই হোক না কেন, আমি চাইলে রবার্তো কার্লোসের সঙ্গে কথা বলতে পারতাম, আমার দেবের সঙ্গে অনেক পরিচয়, এসব কথা, আর অনেকে আছে যে আমি নাম বলে নিজেকে ইয়ে করতে চাই না, অনেকে আছে আমি চাইলে ওদের সঙ্গে কথা বলে আমি নিজের এটা ইয়ে করতে পারি, বাট আমি না, আমি এরকম ভাবেই থাকতে চাই, মানে আমার জায়গায় এরকম ভাবে, তো যে যেরকম জায়গা আছে, বাট তো ওর জন্য এমএস ধোনি খুব ভালো। আর আমি এই চাকরিটা মা আমাকে বলেছিল লাস্ট চাকরি, কেন কি এজি বেঙ্গল ছেড়েছি, রিজার্ভ ব্যাংক ছেড়েছি, ইনকাম ট্যাক্স ছেড়েছি, সব ছেড়ে অ্যাকচুয়ালি আমি আর সুনীল ছেত্রী রুম পার্টনার, তো আমরা বলতাম সবসময় প্রফেশনাল খেলবো, চাকরি বাকরি করবো, তো ওই জন্যই করে ছেড়েছি। যখন লাস্ট লাগলো, মা বললো বাবা এবার চাকরিটা নিয়ে এনে, ঠিক আছে, তখন এইটা ইন্টারভিউ দিলাম, ওই এজিটা ছেড়ে এখানে, মানে এজিতে ছাড়লাম, গিয়ে সঞ্জীব গোয়েঙ্কা আমাকে বলেছিল যে সিএসসি তে তোমাকে মেন পোস্টটা দিয়ে দেবো, তুমি কোথাও যেতে হবে না, বাট লাগার পরে কেউ আর পাত্তা দিল না। যাই হোক, তারপরে এইটা ইন্টারভিউ দিলাম, এখানে পাটনায় গিয়ে ইন্টারভিউ দিলাম, এই করলাম, পেয়ে গেলাম। তো সত্যি কথা বলতে একটা যোগের কথা, আমি তো জানতাম এখানে খালি খেলতে হয়, এসে যে এখানে বসতে হয় বা কিছু টাইমে কাজ করতে হয়, সেই সব জানতাম না। না কাজ তো করতেই হবে কিছুটা, কারণ তুমি তো ধরো একটা সময়ের পর যখন ছেড়ে দেবে তখন তো, বাট আমার লাইফটা, আমি চেষ্টা করবো আমার লাইফটা পুরো ফুটবলের সাথেই যাবে, কেন আমি এখন তো কোচিং এর জন্য, এখন কোচিং এর জন্য আমার লাস্ট মডেলটা বাকি আছে, এই পরের মাসে আমি শিলং যাব, একটা তো হয়ে গেছে বোম্বেতে, আর একটা বাকি আছে শিলংয়ে, এটা দেওয়ার পরে তো আমি আইএসএল এ মোহনবাগান ইস্টবেঙ্গল ঢুকে যাবো। তো মানে এখন তো ঢুকলে কি তুমি একটা কোচ হিসেবে, মানে এখন সাপোর্ট, মানে কোচিং স্টাফ হিসেবে ঢুকতে পারবে না, একদম মেইন কোচ হিসেবেই আসতে পারবে। মেইন কোচের না, আমি তো গোলকিপার কোচ, মানে গোলকিপার, হ্যাঁ, আর মেইন কোচের একটা বাকি আছে, সেটা করবো এই 2-1 দিনের মধ্যেই করবো। সেটা করতে গেলে এখন তো 14 লাখ টাকার মতন খরচা আছে। আচ্ছা, এর জন্য স্পন্সরশিপ না, ওইসব জন্য বাইরে যেতে হবে তোমাকে, এটা জাপান মাপানে হয়। আচ্ছা, তো ওইসব ওটা করবো। তো আমার লাইফে আমি ফুটবল ছাড়া সত্যি বলতে আমি এত ভালোবাসি, জানি না আমাদের এই অফিসের কাজ তো হবে বলে মনে হয় না, বাট যতটা যখন থাকবো করার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো। সেটা তো অবশ্যই কাজ, তুমি তোমার ডেডিকেশন, একই কথা তুমি যেটা বলেছিলে, ভালোবাসা আর প্রফেশনালিজম, তো ভালোবাসা হয়ে এসে গেলেই তুমি সবটাই পারবে। আর এবার একটু জাস্ট দু একটা কথা জিজ্ঞেস করি, যে তুমি ছোটবেলা থেকে ধরো রোনাল্ডিনোর খেলা দেখেছো, যখন তাদের সঙ্গে একসঙ্গে খেললে, তাদের একটা শট তুমি তালুবন্দি করলে, সেই এক্সপিরিয়েন্স কিরকম মাঠ শেয়ার করার? সত্যি বলতে যখন মানে আমাকে অফার করেছে যে এরকম সুভাষিস তোমাকে ইন্ডিয়ান অল স্টার থেকে আমরা তোমাকে নিচ্ছি, তুমি কি অ্যাভেলেবেল থাকবে বা আমাদের সঙ্গে পার্ট অফ হবে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান, আমি বলছি অবভিয়াসলি কেন থাকবে না, তো ইন্ডিয়ার হয়ে আমি নিশ্চয়ই খেলবো। তো যখন গিয়েছি, আমাদের ট্যালেন্ট থাকে, মানে টানেলে যখন টানেল থাকে না, টানেলের মধ্যে আমি দায়ী রয়েছি, রোনাল্ডিনো দায়ী রয়েছে, রিভাল্ডো দায়ী রয়েছে। তো 2002-এ যখন ওটা ওয়ার্ল্ড কাপটা জিতেছে, রাইট, আমি 2002 একদম রোনাল্ডো এখানে চুলটা একদম চাঁদের মতো, হ্যাঁ, আমি আর সুব্রত এরকম করতাম, ঠিক আছে, আমরা তখন ওয়ার্ল্ড কাপে দেখা, এই ফ্ল্যাগ নিয়ে ঘোরা, এই ঘোরা, এইসব। তো ওইসব দেখে তারপরে যে দেখছি আমাদের সেই মানুষটাকে যাদের আমরা দেখে এসেছি, আর সেই মানুষটা আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আমি তাদের সঙ্গে গিয়ে খেলবো। আমি কিন্তু মাঠে খেলা হচ্ছে, আমি কিন্তু জাস্ট ওদের খেলা দেখছি, আর ওদের দেখছি, দেখে একটা মনের মধ্যে একটা কিরম একটা, না মানে হয় না, একটা শান্তি বা একটা পিস, যে আমি এদের সঙ্গে খেলছি, আমি চোখের সামনে দেখছি, এটা রোনাল্ডিনোই তো দেখছি, বাট একটা আলাদা অনুভব এটা।
যাক, আজকে অনেক আড্ডা হলো। আর আমাদেরও দু একজন জিজ্ঞেস করেছে তোমার সাথে কথা বলবো বলে, যেটা সবাই প্রশ্ন করে। দুটো প্রশ্ন, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? অবশ্যই যখন ফুটবল শুরু করি তখন তো মোহনবাগান ছিল, বাট যখন প্রফেশনাল বুঝি তখন তো আর মোহনবাগান ইস্ট বেঙ্গল তো হয় না। না, তোমার ব্যক্তিগত সাপোর্টার হিসেবে যদি বলে, সে কি বলা সম্ভব? ওরকম কিছু আমি ব্যাপার না। প্লেয়ার হিসেবে বলছি না। যখন আমি ফুটবলটা শুরু করেছি আমি মোহনবাগানের ঝান্ডা নিয়ে ঘুরতাম। হ্যাঁ, যখন আমি খেলা যখন শিখলাম বুঝলাম, তখন ওটা তখন আমি পাবলিক মানে একটা অ্যাজ এ ফ্যান হিসাবে ঘুরতাম। যখন আমি ফুটবলটা খেলা শিখলাম, প্রফেশনাল যখন হয়ে গেলাম মানে ফুটবলটা নিয়ে, তখন আমার কাছে মোহনবাগান ইস্ট বেঙ্গল, যদি মোহনবাগান থাকতে আমার সামনে ইস্ট বেঙ্গলকে আটকে দেবো, ইস্ট বেঙ্গল খেললে মোহনবাগানকে আটকে দেবো, মানে কাউকে ছাড়বো না। বাট অ্যাজ এ ফ্যান যখন শুরু করেছিলাম ছোটবেলায়, মোহনবাগান সবটা ছিল। আর মেসি না রোনাল্ডো? অবভিয়াসলি রোনাল্ডো। কেন? কেন মানে তুমি, সারা পৃথিবী, কারণ আমি কেন প্রশ্নটা তোমাকে আরো বেশি করে করব, কারণ আমরা একটা স্ট্রাইকারকে চিনি তার গোল করার এবিলিটি দিয়ে, আর সেই গোলটাই তুমি আটকাও। তো আমি তোমার কাছে কে বেশি শক্ত অপোনেন্ট মনে হয়? অবভিয়াসলি মেসির খেলা তুমি দেখলে তোমার চোখটা পুরো ভালো লাগবে, শান্ত লাগবে মেসি। বাট অ্যাজ এ স্পোর্টস পারসন, যে কোনো স্পোর্টস হোক, আমি বলবো রোনাল্ডোকে ফলো করা দরকার। ওর ডেডিকেশন, ওর যে মানে ডিসিপ্লিন, ওর মানে হাঁটা চলা, কথা বলা, করা। ওকে একটা স্প্যানিশ ছেলে, একটা পর্তুগিজ মানে স্প্যানিশ হয়ে গিয়ে, একটা পর্তুগিজ ছেলে হয়ে গিয়ে ইংলিশ শেখা, কথা বলা। তো মেসিও তো জানে, মেসি ইংলিশ বলতে পারে না, কিন্তু ওর ডেডিকেশনটা দেখো। ও একটা মানে একটা স্পোর্টস পারসন যেরকম একটা লেভেলে থাকা উচিত, মানে ওই হিসাবে ওকে ও নিজেকে রেখে দিয়েছে। আর 40 বছর বয়স হয়ে গেছে, তার সত্ত্বেও এখনো এই দুদিন আগে দেখলাম একটা গোল দেখলে। হ্যাঁ, অসাধারণ। মানে তো ওর মতন একটা ছেলে কোল্ড ড্রিঙ্কসটা তুলে সাইড করে দেওয়া, করে দেওয়া, তো আমি তো বলবো অবভিয়াসলি ওকে, মানে ও তো সঠিক রাস্তায়। কেন তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে? তুলে সাইড করে দিও, চলো হাঁটাও এখান থেকে, জল খাও, ওর থেকে বেটার। তো এর জন্যই আমি বলবো সব স্পোর্টস পার্সন ওকে ফলো, আর সবাই করে এটা, কেউ লোকায় না, এটা বড় বড় টপ লোকেরাও ওকে ফলো করে। আর নেইমারের এই অধঃপতনের কারণ কি? ডিসিপ্লিন। না, নেইমারের মতন স্কিলফুল প্লেয়ার থোড়ি আছে, ওর ডিসিপ্লিন ভালো না। অ্যান্ড আমি তো দুবার তিনবার ব্রাজিলে গেছি, আমি জানি মানে ব্রাজিলিয়ানরা একটু হ্যাঁ, একটু ওদের ডিসিপ্লিনটা একটু ওদের এদিক ওদিক আছে। যাই হোক, আজকে শুভাশিসের সঙ্গে অনেক কথা হলো, অনেক আড্ডা হলো, আরো হয়তো বসলে এই গল্প শেষ হবে না। আমাদের প্রত্যেককেই নিজের জায়গায় কাজে ফিরতে হবে। হ্যাঁ, আজকে এই অবধি থাক শুভাশিস, পরে আরো কথা হবে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো।